হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের আমরা পরিমিতি অংশের যে অঙ্কগুলো করতেছিলাম সেই অঙ্কের বাকি অঙ্কগুলো আজকে আমরা করব। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। এই মুহূর্তে তোমরা যারা এই ক্লাসটি দেখছো তোমরা সকলেই নিশ্চয়ই প্রস্তুত আছো। সকলকে জানাই বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সরজিৎ রায় তোমাদের সাথে আজকের ক্লাসে আছি। নিশ্চয়ই তোমরা আমার সাথে ক্লাসটা মনোযোগ সহকারে করবে। তো খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। ঠিক আছে, আমরা অঙ্কে চলে যাই। ঠিক আছে, আমরা দেখো ইতিপূর্বে যে ক্লাসটা করেছিলাম, গত ক্লাসটায় আমরা এই চতুর্ভুজ ক্ষেত্রের আয়তকার ক্ষেত্র, বর্গক্ষেত্র নিয়ে অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজ আমরা এগুলো সহ যে সামান্তরিক, রম্বস এবং ট্র্যাপিজিয়াম এই অংশ নিয়ে আলোচনা করতে চাই। আজকে দেখি কত দূর সম্ভব আমরা চেষ্টা করে যাই নাকি। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। দেখো, আমরা 5 দাগ পর্যন্ত সমাধান করেছিলাম। পাঁচ নম্বর যে অঙ্কটা ছিল সেটি নিয়ে এবার আজকে 6 নং অঙ্কে কি আছে দেখো। একটি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 160 বর্গমিটার, এর দৈর্ঘ্য 6 মিটার যদি কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হবে। দৈর্ঘ্যটা যদি 6 মিটার কম হয় তাই ক্ষেত্রটি বর্গাকার হবে। মানে বর্গাকার যখন হয় তখন দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে। এক্স যতটা, আমি যদি এক্স ধরি দৈর্ঘ্য, প্রস্থ যদি ওয়াই ধরি, তাহলে ওটা সমান হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করে দেখি। দেখো আমি এটা এঁকে নিয়েছি একটা আয়তাকার ক্ষেত্র। আয়তাকার ক্ষেত্রের এখানে মনে করো এই দৈর্ঘ্যটা এক্স এবং প্রস্থ ওয়াই, তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই এক্স ওয়াই বর্গমিটার হবে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই এখন প্রশ্ন আমাদের এখানে দেওয়া রয়েছে ক্ষেত্রফল কত? 160 বর্গমিটার। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 160 এক নম্বর সমীকরণের শর্তটা আসে। দ্বিতীয় শর্ত বলেছে যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়। যদি এখান থেকে এই দৈর্ঘ্য আছে 6 মিটার, এক্স মিটার, সেখান থেকে যদি 6 মিটার কমে যায়, 6 মিটার কমে গেলে দেখো এই দুটো সমান, সবগুলোই সমান হয়ে যাবে। তার মানে এই এক্স এবং ওয়াই দুটো অংশ সমান হয়ে যাবে দৈর্ঘ্য থেকে 6 কম হয়ে গেলে। মানে এখানে কিন্তু তা বলে নাই, বলছে বর্গাকার হবে। বর্গাকার মানে কি? বর্গক্ষেত্রে প্রত্যেক বাহু দৈর্ঘ্য সমান। সেক্ষেত্রে 6 মিটার কম হলে এখানে এক্স যতটুকু থাকবে এবং ওয়াই সেটা সমান হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা শর্ত মতে লিখতে পারি কি, এক্স এর থেকে যখন 6 মিটার কম হয়ে যাবে তখন এটা ওয়াই এর সমান হয়ে যাবে। বর্গক্ষেত্র হলে কি হবে? ওয়াই এর সমান হয়ে যাবে। এবার এই ওয়াই এর মানটা যদি আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে কি আসে আমরা একটু দেখে নিই। x y এর মান হচ্ছে x মাইনাস 6 60, x স্কয়ার 6x। এইটা যদি পক্ষান্তর করি, একবার আমি পক্ষে নিয়ে আসি, এটা হলো। এখন দেখো এটা কত হয়। এইটা মিল টার্ম ব্রেক করলে এই দুটো করে 16 আর 10, হ্যাঁ 16 10 হলে এখানে -6 আছে, তাহলে বড় সংখ্যাটার আগে মাইনাস হবে এবং ছোটটার আগে প্লাস যদি দেই তাহলে বিয়োগ করলে এটা হবে, আর গুণ করলে প্রান্তীয় রাশির গুণফলের সমান হবে। আচ্ছা, মিল টার্ম ব্রেকের ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে। মানে যে মাইনাস, এখানে হলো 16। সবাই খেয়াল করবে, আমার সাথে সাথে দ্রুত অঙ্কটা সমাধান করার চেষ্টা করবে। এখন আমরা কি করব, হয় এই দুটো অংশ পেয়েছি,
আমরা এই অংশটা আমরা উঠিয়ে ফেলি, এটা আমাদের আপাতত লাগছে না। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এখানে লিখতে হবে মান গ্রহণযোগ্য নয়। কারণ কি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়? দৈর্ঘ্য প্রস্থের নির্ণয়ের ক্ষেত্রে এগুলো আমাদের ঋণাত্মক মান সাধারণত গ্রহণযোগ্য হয় না। তাহলে আমাদের এক্স এর মান কত এসে দাঁড়ালো? এক্স এর মান দাঁড়ালো কত? 16। এক্স এর মান যদি আমি এখন 2 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে দেখো y এর মান আমরা পেয়ে যাব। এখানে লিখো এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। দুই নং সমীকরণে আছে x এখানে 16 মাইনাস 6 ইকুয়াল টু y, এটা আছে। অতএব আমরা yটা এখানে এইভাবে লিখলাম ঘুরাইয়ে, এটা বিয়োগ করলে কত হলো? 10। আমাদের দেখো যে অঙ্কটায় বলেছিল যে আমাদের আয়তকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরেছিলাম একটা x, একটা ধরেছিলাম y। এখন দেখো x y যখন ধরেছি ক্ষেত্রফল এটা হয়েছিল, আমাদের চেয়েছে হচ্ছে আয়তকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ। দেখো আমাদের ঠিক কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্ক শেষ করছি একটা। এরপরে যে অঙ্ক দুটো আছে তোমার 7 দাগ 8 দাগ, এই অঙ্ক দুটো তোমরা বাসায় যদি চেষ্টা করো, আমি মনে করি তোমরা এটা পারবে। আমি একটু ওই অঙ্ক দুটোর কাজ তোমরা নিজেদের একটু করার সুযোগ দিলাম, তোমরা একটু চেষ্টা করে দেখবে। তারপরে যদি মনে করো যে ওই অঙ্ক দুটো বাসায় করতে সমস্যা হচ্ছে, তাহলে একটু জানিয়ে দিবে, আমাকে কমেন্টে জানিয়ে দিবে যে স্যার এটা আমরা পারি না, সমাধান করে দেন। পরবর্তী ক্লাসে চেষ্টা করব তোমাদের এই সমাধানটা করে দেওয়ার। এখন দেখো আমরা 9 দাগের অঙ্কটা সমাধান করতে চাই। 9 দাগের যে অঙ্কটা আছে দেখো, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, এখন একটা কথা হচ্ছে যে আমরা সামান্তরিক যে বিপরীত বাহু সমান থাকে আর দুটো কর্ণ আছে, একটা ক্ষুদ্রতম কর্ণ, একটা বৃহত্তম কর্ণ। এখন ক্ষুদ্রতম কর্ণ এবং বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এই অঙ্কটা সমাধান করতে গেলে দেখা যাচ্ছে দুইটা উপায়ে সমাধান করা যায়। একটা একটু সংক্ষেপে করা যায়, একটা একটু বিস্তারিত চিত্র এঁকে বিস্তারিত ভাবে নির্ণয় করা যায়, সেখানে একটু আলাদা। আমি সংক্ষেপে যেটা সমাধান করা যায় সেটা আমি তোমাদের সমাধান করে দিচ্ছি। এখন দেখো, তাহলে আমরা একটু সূত্রটা এখানে জেনে নেওয়া ভালো যে সামান্তরিকের একটা কর্ণ দেওয়া থাকলে, দুইটা বাহু দেওয়া থাকলে কিভাবে অপার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যায়। সেক্ষেত্রে দেখো এই যে সূত্রটা আছে, এই সূত্রটা প্রয়োগ করলে হবে। এই সূত্রটা যদি প্রয়োগ করো, হ্যাঁ, তাহলে হবে। আচ্ছা দেখি আমরা একটু চেষ্টা করি। এখানে আমি এটা দিয়ে রাখলাম, দূরের থেকে একটু কম দেখা যায়, এই জন্য হাতে করে নিয়ে দেখালাম, একটু সুবিধা হয় যাতে তোমাদের। আচ্ছা দেখো, আমরা কি করছি, সামান্তরিক এবিসিডি একটা সামান্তরিক এঁকে নিয়েছি। এর দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা লিখছি, একটা হচ্ছে 30 সেন্টিমিটার আর একটা কত 26 সেন্টিমিটার। বিপরীত বাহুগুলো সমান, এটা 30 হলে এটা 30, এটা 26 হলে এটা 26। ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া আছে, অপার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে সরাসরি অপার কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র আছে, তার একটা শর্তও আছে। শর্তটা হচ্ছে এই, তোমরা যদি আমার কথা শুনে যদি লিখে নিতে পারো, একটু দ্রুত ঝটপট লিখে নাও। এখানে বিষয়টা যদি আমরা শর্তের কথায় যাই, সেই শর্তটা আমরা অপার কর্ণের দৈর্ঘ্য সরাসরি লিখতে পারি। সেটা কোন শর্তে লিখতে পারি? সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণের সমান। তার মানে এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে এর বাহুগুলোর উপর ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। সেক্ষেত্রে এরকম হয়
এই কর্ণ দুটোর ক্ষেত্রফল মানে কর্ণদ্বয় সাধারণত D1 D2 আমরা ধরে সমাধান করি। D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার এরকম লিখে সমান হবে 2 ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার, সেটা হয়। তা আমি একটু সংক্ষেপে ধরে নিলাম যে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে আমি সংক্ষেপে এখানে ধরে নিলাম অপর ক্ষুদ্রতম কর্ণটা C সমান এটা, এবং অপর কর্ণের দৈর্ঘ্য সেটা হবে হচ্ছে যদি একবারে লিখে সমাধান করতে হয় সেক্ষেত্রে 2 ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস C স্কোয়ার, এটা রুট ওভার। বা পাশের স্কোয়ার উঠলে ডান পাশে রুট ওভার হয়। সূত্রটা ওইভাবে লিখলে এই পর্যায়ে এসে দাঁড়ায়। এখন আমাদের এখানে কাজ কি? এখন কাজটা হচ্ছে আমি যদি এই এ বি এবং সি এর মান বসিয়ে দিই আমার অঙ্কের সমাধানটা হয়ে যাবে একবারে। দেখো আমি লিখছি, তোমরা একটু খেয়াল করো। এ স্কোয়ার 30 স্কোয়ার্ড, স্কোয়ার তো না স্কোয়ার্ড, এখন একটু চেঞ্জ করে স্কোয়ার বলা যাবে না, 30 স্কোয়ার্ড প্লাস বি এর মানে হচ্ছে 26 স্কোয়ার্ড 28 স্কোয়ার্ড। এই স্কোয়ার্ডের মানগুলো তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে লিখে ফেলো। এই 30 স্কোয়ার করলে কত হবে? 900। যদি 27 এখানে একটু হিসাব করে ক্যালকুলেটর হিসাব করে নেই আমরা, ক্যালকুলেটর হিসাব করলে হবে 676। এবার যদি 28 স্কোয়ার করো, 28 স্কোয়ার করলে 28 গুণ 28, তাহলে এখানে আসে 784। আচ্ছা, এখন এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে গুণ দাও। আচ্ছা, যোগ করলে এই দুটো সংখ্যা যোগ করে যদি 2 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে হবে হচ্ছে 3152। 3152 মাইনাস 784। এখন যদি এইটা এই সংখ্যাটা হয় তাহলে কত? এবার বিয়োগ করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ দিয়ে দেখো কিন্তু, ঠিক আছে? এবার বিয়োগ করে দেখো, এই সংখ্যা দুটো বিয়োগ করো। 3152 বিয়োগ 784 হয় 2368। এখন এটা যদি বর্গমূল করা হয় তাহলে সেক্ষেত্রে কত আসবে? এটা যদি রুট ওভার করলে আমাদের কত আসে দেখো, 48.66। আরো অনেক সংখ্যা আছে, 48. দেখো এখানে এটা রুট ওভার করলে 66 হয় সম্ভবত। এটা হয় অপর করার দৈর্ঘ্য তাহলে এত সেন্টিমিটার প্রায়। এই তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দুটো অঙ্কের সমাধান করে ফেললাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি আশা রাখি তোমরা মনোযোগ দিয়ে কাজ করে যাও। যদি কারোর অঙ্ক তুলতে দেরি হয়ে যায় চিন্তা করার দরকার নেই, ভিডিওটা শেষ হলে আবার তোমরা ভিডিওটা শুরু করে আবার দেখে নিতে পারবে, ঠিক আছে? ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কে 10 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা এখন দেখে নিই। দেখি কি আছে। একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো এটার ক্ষেত্রে যেমন সামান্তরিকের ক্ষেত্রে আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করলাম, রম্বসের ক্ষেত্রেও আমরা সেই পদ্ধতিটা ব্যবহার করতে পারি, আমরা সেটাই শিখি। আর দেখা যাচ্ছে অন্যভাবেও সমাধান করা যায়, সেটা না হলে আমরা পরবর্তীতে জেনে নিব, ঠিক আছে? আমরা একটু সংক্ষিপ্ত পদ্ধতিটা একটু শিখে নেই। আচ্ছা, এই পদ্ধতিতে তোমরা অনেক কাজে লাগে। অনেক সময় নৈবেত্তিক বড় বড় এরকম অঙ্কের সমাধানে নৈবেত্তিকেও অনেক সময় এসে যায়, তখন একটু কঠিন হয়ে যায়। আমরা যদি সাধারণত যদি ওই নিয়মটা চিত্র এঁকে যদি অন্যভাবে সমাধান করতে যাই সময় লাগে অনেক।
অনেক সময়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিগুলো জেনে নিই, সেটা ভালো হয়। দেখো রম্বসের অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র √4a² মাইনাস b², a² মাইনাস b²। এখন এই এটাকে ধরলাম বাহুর দৈর্ঘ্য। এখন বাহুর দৈর্ঘ্য সরাসরি দেওয়া নেই, পরিসীমা দেওয়া আছে। যেহেতু রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, তা 4টি বাহু যদি সমান হয় তাহলে পরিসীমা দেওয়া থাকলে সেখানে আমরা 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। সেক্ষেত্রে 4 দিয়ে ভাগ দিলাম, এটাকে আমরা এ ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য। এটা ভাগ দিলে তাহলে এ সমান হলো কত? 45 সেন্টিমিটার। এখন অপর মানে ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে 54 সেন্টিমিটার, সেই কর্ণটিকে আমরা বি দ্বারা প্রকাশ করে নিলাম, বি। ক্ষুদ্রতম কর্ণটি আমরা বি সমান লিখলাম 54 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা আমরা সরাসরি লিখে দিলাম √4a² মাইনাস b²। এবার যদি মানগুলো বসিয়ে দিই আমরা, এখন 4 এর মান কত? 45 স্কোয়ার মাইনাস বি এর মান 54 স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার ক্যালকুলেটর বের করো। ক্যালকুলেটরটা বের করে, আচ্ছা দেখো আমি একটু ক্যালকুলেটরের হিসাবগুলো করি। আগের অঙ্কটা আমরা একটু হিসাব করে রাখছিলাম, সেটা একটু সহজে আমি দেখিয়ে দিয়েছি। এখন দেখো একটা হিসাব করে নিই আমরা, নাকি দ্রুত একটু হিসাব করে নাও তোমরা। 45 গুণ 45, আচ্ছা আচ্ছা একসাথে আমরা গুণ করে দেই, গুণ 4, তাহলে কত হলো? 8100। এবার 54 স্কোয়ার করলে কত হবে? 54 গুণ 54, আচ্ছা 2916। এবার যদি আমরা এই দুটো বিয়োগ করে দেই তাহলে কত হবে? 8100 বিয়োগ 2916, তাহলে কত হবে? 5184। এটাকে যদি আমরা বর্গমূল করে দেই, 5184 এটা বর্গমূল করব, √5184, হ্যাঁ 72 হয়। এখন এটা বর্গমূল করলে 72 হবে। এখন অপর কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 72 সেন্টিমিটার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা অংশ আমরা পেয়ে গেছি। দেখো অলরেডি অপর কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি। ক্ষেত্রফল বের করতে হবে। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা সবাই জানি, নাকি? হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা এই অংশটা একটু মুছে ফেললাম। অতএব রম্বসের ক্ষেত্রফল, অতএব রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এ হাফ দিলাম, কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ পেয়েছি এসে কত? 72, আর একটা ছিল কত আমাদের? 54। তাহলে এটা বর্গ একক হবে। ক্ষেত্রফলের এককটা বর্গ একক হয়। তা বর্গ একক যদি হয় তাহলে এখানে ছিল আমার সেন্টিমিটার, তাহলে হবে কত? বর্গ সেন্টিমিটার। ওকে, এটা যদি এটি কাটাকাটি করি তাহলে 36 হবে। 36 গুণ 54। শিক্ষার্থী বন্ধুরা আবার দেখো একটা গুণফল আছে, 36 গুণ 54, 1000
36 গুণ 54 হলে কত হবে? 1944। 36 গুণ 54, 1944, 1944 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এই অঙ্কটা আমাদের হয়ে গেল, শেষ হলো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকের আমাদের পাঠের শেষ যে অঙ্কটি আছে, আজকে আমরা যেভাবে পাঠটা সাজিয়েছিলাম, 11 নং অঙ্ক, যে অঙ্কে ছিল আমাদের একটু পড়ে নেই। একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি যে সাধারণত ট্রাপিজিয়াম ক্ষেত্রটা কেমন হয় তোমরা জানো নিশ্চয়ই। ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু থাকে, এদের মধ্যবর্তী দূরত্ব সমান থাকে। এই মধ্যবর্তী দূরত্ব মনে করো এখান থেকে এটুকু মধ্যবর্তী দূরত্ব, এখানে যতটুকু এখানেও ঠিক ততটুকু হবে। এই যে দূরত্ব, লম্ব দূরত্ব, এটা দেওয়া আছে 24, আর সমান্তরাল বাহু দুটোর অন্তর দেওয়া রয়েছে। আমি ধরে নিলাম এটা ধরলাম এ, এটা ধরলাম বি, আর এটা তো উচ্চতা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটো একটা এ ধরছি, একটা বি ধরছি। সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। একটা বাহু ধরে নিলাম এ, একটা বি, আর লম্ব দূরত্ব যেটা দেওয়া আছে 24, এটাকে এইচ ধরে নিলাম, আর ক্ষেত্রফল দেওয়া আছে। শর্ত মতে আমরা লিখতে পারি, দেখো বলছে বাহু দুটির অন্তর। তো প্রথম শর্ত মতে কি লেখা যায়? প্রথম শর্ত মতে ওই বাহু দুটোর অন্তর মানে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 8। এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। আচ্ছা, দ্বিতীয় শর্ত মতে কি আসে? দ্বিতীয় শর্ত মতে আছে, দেখো এদের লম্ব দূরত্ব দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে দ্বিতীয় শর্ত মতে আমরা এটাই লিখতে পারি যে এই ক্ষেত্রফল দেওয়া আছে কত? 312। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিশ্চয়ই আমরা জানি নাকি? হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা এরকম লিখতে পারি, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব এখানে দেওয়াই আছে, আমরা বা লম্ব দূরত্ব যেটা এইচ, এটা সমান ক্ষেত্রফল দেওয়া আছে কত? 312। আমরা এখন মান বসিয়ে দেই। a প্লাস বি, এটার মান 24 ইকুয়াল টু 12। এবার যদি এই 2 দিয়ে এটা গুণ আছে যখন কেটে ছোট করে নেওয়া যায়, এবার a প্লাস বি ইকুয়াল টু যদি 12টা এই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের এটা গুণ সম্পর্কে ছিল, ডানে গেলে ভাগ হবে। ভাগটা করে ফেলি শিক্ষার্থী বন্ধুরা। ভাগটা করে দেখো এখানে 12 দুগুণে 24, 3 বারো 36, তাহলে 2 হয়, আর হয় কত? 7 72, 6 12 72, 26। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা কি কি পেলাম? একটা এ মাইনাস বি সমান কত পেয়েছি? এ মাইনাস বি সমান পেয়েছি আমরা কত? দেওয়া আছে 8, আর এ প্লাস বি সমান কত এসে দাঁড়ালো? 26। এখন এই যে দুটো মান আমরা পেয়ে গেছি, এইটা থেকে আমাদের বাহু দুটোর দৈর্ঘ্য আমরা এ আর বি বের করে নিতে হবে। তাহলে এই 1 নম্বর 2 নম্বর সমীকরণ একবার যোগ করে একবার যদি বিয়োগ করি, তাহলে আমাদের মান বেরিয়ে যাবে। অথবা যোগ একবার বিয়োগ করে নিয়ে আমরা একটা মান অন্য সমীকরণে বসিয়ে দিলে আমাদের সেটা হয়ে যাবে। দেখো সেক্ষেত্রে দ্রুত একটু দেখে নাও যে আমরা লিখবো 1 নং ও 2 নং যোগ করে পাই। 1 নং ও 2 নং যোগ করে পাই। আচ্ছা, 1 নম্বর সমীকরণ কি ছিল? এ মাইনাস বি, এটা ছিল। এটা যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না। এখানে দেখো প্লাস বি মাইনাস বি, এটা কেটে দেওয়া যায়। তাহলে টুয়াইস এ ইজ ইকুয়াল টু
34 এ ইকুয়াল টু যদি এটা ভাগ করে দেই তাহলে কত আসে 34/2 সমান 17। এর মান আমি যদি 2 নং সমীকরণে বসিয়ে দিই, এখানে 1 নং বসানো যায়, যেহেতু এখানে বি এর আগে একটা মাইনাস চিহ্ন আসে, সেক্ষেত্রে আবার ঋণাত্মক মান এসে যায়, এটা ডান পাশে নিলে ঋণাত্মক মান আসে। সুতরাং এতে 1 নং বসালে হবে, বাট 2 নং বসালে আমাদের একটু সহজ হয়। তাহলে এর মান 2 নং সমীকরণে বসে পাই, এর মান 2 নং বা 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 17 প্লাস বি ইজ ইকুয়াল টু 27। তাহলে বি সমান আসে কত 27 মাইনাস প্লাস আছে পক্ষান্তর হলে মাইনাস হবে নাকি, বি সমান তাহলে এটা হবে কত 9। এই তাহলে আমরা পেলাম কি, অতএব ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির যথাক্রমে একটা হচ্ছে কত হলো, একটা মানে এ সমান ধরেছিলাম, একটা 20 ধরেছিলাম, এ সমান হলো 17 আর একটা হলো কত, বি সমান হচ্ছে 9 সেন্টিমিটার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আমাদের অঙ্কের এই পর্যন্ত। আর হয়তো যে কয়টা অঙ্ক আছে আমরা আগামী ক্লাসে শেষ করতে পারবো। তোমরা এখন ঝটপট বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ থাকবে তোমাদের, মূল বইটা নিশ্চয়ই তোমাদের কাছে আছে। মূল বইয়ের তোমাদের সৃজনশীল যে অঙ্কটা আছে, সে অঙ্কটা তোমরা একটু লিখে নেবে, মূল বইয়ের সৃজনশীল অঙ্কটা। মূল বইয়ের সৃজনশীলে তোমাদের যে অঙ্কটা আছে আয়তাকার ক্ষেত্র দিয়ে, ওখানে যে 14 দাগের অঙ্কটা সৃজনশীল প্রশ্ন, তোমাদের বাড়ির কাজ থাকবে 14 দাগের অঙ্কটা সমাধান করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ, ধৈর্য সহকারে আমার এই ক্লাসটা তোমরা দেখছো, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটা শেষ হয়ে যায়, মানে লিখতে বাকি থাকে, ভিডিওটা শেষ হলে আবার চালু করে দেখে নেবে, আশা করি বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। সবাইকে বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।